প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে সানবার্ন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শারমিন সুলতানা 1974 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। যেটি আমাদের আজকের বিষয়, যে সানবার্ন বা রোদে পুড়ে যাওয়া, কি আসলে সানবার্নটা সমস্যা সৃষ্টি করে কখন? সানবার্নটা সমস্যা আসলে এটা সত্যিকার অর্থে সেরকম কোনো সমস্যাই না। যখন আমি দীর্ঘ সময় সানবার্ন বাইরে থাকবো, সানটা বার্ন হবে এবং রিপিটেডলি হতে থাকবে। সান এক্সপোজারে যখন আমরা বেশি থাকব, প্রতিদিনই আমি সান এক্সপোজারে যেতে থাকবো, প্রতিদিনই বার্ন হতে থাকবে, তখন এটা সমস্যা তৈরি করে। কিন্তু হঠাৎ একদিন আমি বাইরে গেলাম, কোনো কারণে সান বার্ন হয়ে গেল, সেক্ষেত্রে আমি বাসায় যত দ্রুত সম্ভব এসে বা যেখানেই সম্ভব আমি ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেললাম, বা বরফ যদি থাকে বরফ পানি দিয়ে মুখের যে জ্বালা পোড়া ভাবটা, লাল হয়ে যাওয়া ভাবটা, সেটা দ্রুত কমিয়ে ফেললাম। এসব ক্ষেত্রে এটা সমস্যা, একেবারেই সমস্যা না। কিন্তু দীর্ঘদিন যখন বার্ন হতে থাকে বা অতিরিক্ত যদি বার্ন হয়ে যায়, অতিরিক্ত টেম্পারেচারে অনেক সময় এতটাই বার্ন হয়ে যায় যে সেক্ষেত্রে স্কিনে দেখা যায় যে হচ্ছে ধীরে 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 কয়েকদিন পরে লাল ভাবটা কমে আসার পরে ছোপ ছোপ কালো কালো দাগ দেখা যায়। সেটা সমস্যা। তাহলে একজন মানুষ যার কিনা সানবার্ন হয়েছে, সে কিভাবে বুঝবে? সে তার স্কিনের লাল ভাবটা দেখে কি বুঝে নেবে যে তার সানবার্ন হয়েছে স্কিনে? হ্যাঁ, সে এখন কথা হচ্ছে তার লাল ভাবটার পাশাপাশি তার পেইন হবে, ব্যথা থাকবে, তার জ্বালা পোড়া থাকবে। এটা যদি খুব বেশি মাত্রায় থাকে অবশ্যই এটা একটা সমস্যা। এখন সেই ক্ষেত্রে যেটা করতে হবে, সে যখন বাইরে যাবে, তাকে অতিরিক্ত রোদে যদি কাজ করতে হয়, কাজ তো বন্ধ করে রাখা যাবে না, যেতেই হবে, সেই ক্ষেত্রে তাকে ছাতা ব্যবহার করতে হবে। তারপর কাপড় চোপড় এমনভাবে পরবে, মুখ তো ঢেকে রাখা যাবে না, বিশেষ করে হাতে, আমাদের দেশের যা ড্রেস আপ, হাতটা একটু বের হয়ে থাকে ছেলে বা মেয়েদের, ঢাকা কাপড় পরতে হবে, যাতে সরাসরি সানবার্নটা হয় হচ্ছে। ফটো সেনসিটিভিটি আছে এমন স্কিনগুলো, যাদের মানে যারা এরকম স্কিনের অধিকারী, তারা কি জানতে পারবেন যে তার সেই ফটো সেনসিটিভিটি বা রোদের প্রতি স্পর্শকাতরতা আছে? ফটো সেনসিটিভিটি কার আছে কার নাই এটা সাধারণত বোঝা খুব মুশকিল। তবে সাধারণত আমরা দেখি যাদের সেতি রোগ থাকে, পুরো চামড়াটাই সাদা হয়ে গেছে, তাদের ফটো সেনসিটিভিটি থাকে, বা যাদের স্কিনের কালার হচ্ছে মানে ফেয়ার স্কিন, তাদের দেখা যায় হচ্ছে ফটো সেনসিটিভিটিটা বেশি থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাদের সেইভাবে ব্যবস্থা নিতে হবে, ক্লথ পরতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, এবং সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে বাইরে যাওয়ার 20 থেকে 30 মিনিট আগেই পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে আমাদের সূর্যের যে রেটা, আলট্রাভায়োলেট রেটা, যেটা আমাদের স্কিনের উপর সরাসরি পড়ে আমাদের স্কিনটাকে, স্কিনের সেলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেইটা থেকে প্রতিরোধ করবে, আলট্রাভায়োলেট রেটাকে অ্যাবজর্ব করে ফেলবে। একটু জানতে চাইবো, এই আলট্রাভায়োলেট রে, যেটি সূর্যের ক্ষতিকর যে রশ্মিটা, আসলে দিনের বা কোন সময়টাতে বেশি ক্ষতি করে আমাদের স্কিনে, সেটির কি কোনো স্পেসিফিক সময় আছে কিনা? এটা আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। কথা হচ্ছে, আমি যে দিনের হচ্ছে আমি ভোরবেলা বের হলাম, বাবা সকাল 7-8টায় বের হলাম, রোদটা আমার খুব ভালো লাগছে, হাঁটছি, কিন্তু মনে ভয় কাজ করছে, বিশেষ করে শীতকালে। কিন্তু এটা এরকম ভয় লাগার কোনো কারণ নেই। আবার বিকেলেও দেখা যায় আমার একটু মনে হলো হাঁটলাম লেকের পাড়ে, ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ কখন আছে? একদম মোটামুটি যে সময় সূর্যকে আমরা বলি যে মাথার উপরে থাকে, সকাল 10টা থেকে বিকেল 4টা, এই সময়টাতে সূর্যের যে রেটা আসে, সেখানে প্রচুর পরিমাণ আলট্রাভায়োলেট রে থাকে, যেটা আমাদের স্কিনের ক্ষতি করে।
আচ্ছা, কাজে আমাকে সময়টাকে এখন মাথায় ওই রাখতে হবে সময়টাকে অবশ্যই। মাথায় রেখে কাজ করতে হবে। বাইরে গেলে, বাইরে যদি বাইরে তো যেতেই হয় আমাদের বিভিন্ন কাজে কর্মে, ওভাবে প্রিভেন্টিভ ইউজ করতে হবে। আচ্ছা, সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে যে তার স্কিন বার্ন হয়ে গেছে, সানবার্ন হয়েছে, কি ধরনের কমপ্লেইন তখন তার থাকে এবং আপনারা সেটি ম্যানেজ করেন কিভাবে? আচ্ছা, সমস্যা যখন নিয়ে আসে, যেমন আমাদের কাছে সাধারণত সানবার্ন হলেই মানুষ সরাসরি কিন্তু ডাক্তারের কাছে যায় না। যখন দিনের পর দিন সানবার্ন হতে থাকে, যখন সে দেখে তার স্কিনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে একজন স্পেশালিস্টের চিকিৎসকের কাছে যায়। শরণাপন্ন হয়। এবং সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে কিভাবে পাই, দেখি যে তার স্কিনটা রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, জায়গায় জায়গায় ছোপ ছোপ কালো দাগ পড়েছে। তো তখন আমাকে কি করতে হবে, তার পুরো স্কিনটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে কি করি, রুগীদের, পেশেন্টের যে হচ্ছে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, সে জায়গায় টপিক্যাল কিছু স্টেরয়েড জাতীয় ক্রিম আছে, সেগুলো তাকে আমরা দেখে সেই অনুযায়ী বলি যে লাগাবেন। আচ্ছা, দিনে সকালে একবার, রাতে একবার হালকাভাবে লাগাবেন। আর অন্য কোনো সমস্যা, যেমন তার যদি বার্নিং সেন্সেশন থাকে বা বলে যে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা একটু NSAID দিতে পারি সেটা কমার জন্য। আর এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে আসলে কতগুলো সিটিং লাগে বা কতদিন সাধারণত এখন লেগে থাকে? ছোপ ছোপ কালো দাগ যদি পড়ে যায় কারো, যদি হালকা বা গাঢ় যেটাই হোক, সেটার জন্য তাকে কমপক্ষে 1 মাস ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা, এবং আমরা তাকে পরবর্তীতে আবার 1 মাস পরে ফলো আপে আসতে বলি। প্রয়োজন বোধে আমরা তাকে পরবর্তী ফলো আপে আরেকটু কম মাত্রার ওষুধ দিই। এভাবে করে ধীরে ধীরে আমরা তার স্কিনটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এই একদম কালো দাগ পর্যন্ত যাতে যেতে না হয়, আপনাদের কি পরামর্শ থাকবে রোগীদের প্রতি যে আসলে কখন একটু কেয়ারফুল হওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়টি আচ্ছা, নিয়ে? এক্ষেত্রে পরামর্শ থাকবে, যদি অতিরিক্ত গরমে সে থাকে, যদি সম্ভব হয় ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। তাতে ওই যে মুখে যে সরাসরি আলট্রাভায়োলেট লাইটটা এসে লাগছে, যে একটা ডিসকমফোর্ট দিচ্ছে, সেটা চলে যাবে, সে একটা কমফোর্ট ফিল করবে। পাশাপাশি একটা ছোট কথা বলি, এটা অবশ্য অনেকেই হয়তো ব্যবহার করেন না। আমি যদি হাতের কাছে সানস্ক্রিন নাই, কিছু নাই, আমি আমার কিছু একটা দরকার, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কোকোনাট অয়েল, মানে নারিকেল তেল যেটাকে বলি, সেটা অথবা সানফ্লাওয়ার অয়েল খুব হালকাভাবে একটু লাগিয়ে নিলেই এটাও ওই আলট্রাভায়োলেট রেটাকে প্রোটেক্ট করতে পারে। চমৎকার একটা টিপস হ্যাঁ, এটি। হ্যাঁ, যার জন্য আমাদের সানটা বার্ন হবে না, আলট্রাভায়োলেট রেটাকে অ্যাবজর্ব করে ফেলবে। এটা হয়তো বা মানে সাধারণ নারকেল তেল অথবা সানফ্লাওয়ার অয়েল, সেটি এই সানস্ক্রিন হিসেবে এটি কাজ দিচ্ছে। সানস্ক্রিন হিসেবে প্রয়োজনে ব্যবহার করতে পারি। যদি আমি হয়তো এমন কোথাও গেছি, আমার হাতের কাছে সানস্ক্রিন নাই বা সানস্ক্রিনটার সাথে নিতে আমি ভুলে গেছি, আমি এই ব্যবস্থা নিতে পারি। কারণ এগুলো সাধারণত অ্যাভেলেবল থাকে। বিশেষ করে আমাদের দেশের মানুষ নারিকেল তেলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। আচ্ছা, একটু জানতে চাইবো কমপ্লিকেশন যদি সময় মতো চিকিৎসা করা না হয়, বা যেটি বলছিলেন যে একটা সময় কালো কালো ছোপ পড়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে, এটিও যদি কিওর করা না হয় সময় মতো, সেক্ষেত্রে আসলে কতখানি ক্ষতি হতে পারে স্কিনের? আসলে সানবার্নের যতটা মানে ক্ষমতা আছে, এমন পর্যায়ে নিয়ে যাবে না যে স্কিনকে পুনরায় আমরা আগের অবস্থানে নিয়ে আসতে পারবো না। কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমাদের স্কিনের দুটো লেয়ার আছে, একটা এপিডার্মিস, একটা ডার্মিস। এটা এপিডার্মিসটাকেই সাধারণত ডেস্ট্রয় করে, এপিডার্মিসের যে সেলগুলো আছে সেগুলোকে ডেস্ট্রয় করে। তো এপিডার্মিসে যদি কিছু হয়ে থাকে, সেটা রিকভারি করার সব ধরনের সুযোগ আমাদের এখন হাতে আছে। হ্যাঁ, ডার্মিসে হলে হয়তো বা অনেক সময় আমাদের করার কিছু থাকে না, কিন্তু এপিডার্মিসে যদি হয় আমরা সেটা রিকভারি করে ফেলতে পারি। কাজে সানবার্ন নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, অরিড হওয়ার কিছু নাই। এটার চিকিৎসা আছে এবং আমাদের প্রতিরোধ করারও ব্যবস্থা রয়েছে। আর যেটি বলছিলেন আপনি যে সানবার্নের যখন চিকিৎসা পুরোপুরি শেষ হয়ে যায়, আবার কি হওয়ার একটা সম্ভাবনা থাকে কিনা তাদের ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই থাকবে। চিকিৎসা শেষ হয়ে গেল, আমি আবার সান এক্সপোজড হচ্ছি আরো বেশি ভাবে, তার মানে আপনারা সাথে চিকিৎসার সাথে সাথে কিছু সাজেশনও দিয়ে দেন বা তাদেরকে কিছু পরামর্শ দেন? সব সময় রাখতেই হবে। তাকে ছাতা ব্যবহার করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে হবে,
প্রিভেন্টিভটা সবসময় তাকে রাখতে হবে। প্রিভেন্টিভটা যদি সে না রাখে তার পুনরায় সানবার্ন হয়ে যাবে। এবং এখানে আরেকটা কথা হচ্ছে বেশি এইজ হয়ে গেলে তখন আসলে সেগুলো দূর করা আসলেই কঠিন। আচ্ছা, তাই আগে থেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগে থেকেই সতর্ক থাকতে হবে। ম্যাডাম চমৎকারভাবে বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার চমৎকার কিছু প্রশ্নের জন্য। দর্শকদেরও ধন্যবাদ। আপনারা এগুলো ব্যবহার করবেন, আশা করি সবার স্কিন সুন্দর থাকবে, ভালো থাকবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সানবার্ন হলে কি করবেন এবং এটি প্রতিরোধে করণীয় কি তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। আশা করছি আমাদের আজকের অতিথি যে পরামর্শগুলো আমাদের দিলেন সেগুলো আপনাদের কাছে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো টিআরএক্স যে মানে এক্সারসাইজ 4 নম্বর যে এইটা এক্সারসাইজটা। এর আগে আমরা দেখেছিলাম লেগসের এবং হ্যামস্ট্রিংয়ের। আজকে আমরা দেখাবো হচ্ছে কীভাবে রো করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে টিআরএক্স রো। ফোর্থ এক্সারসাইজটা আমরা অলওয়েজ রো দিয়ে শুরু করবো। তার রিজন ইস আমরা প্রথমে ব্যাক মাসল দিয়ে শুরু করছি, মানে পুলিং মাসলগুলো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রেসিং মুভমেন্টে, কারণ বড় মাসল থেকে আমরা শুরু করছি, কারণ লেগস ছিল সবচেয়ে বড়। এরপরে আপার পোর্শনে যদিও মানে ওয়েট ট্রেনিং আমরা ধরি যে চেস্টটাকে বড় মাসল, কিন্তু বেসিক্যালি যদি আমরা মানে পুরো বডির এইটা সিস্টেমটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় যে ব্যাক মাসলটাই কিন্তু সবচেয়ে বেশি বড়। আর টিআরএক্স রো থেকে আমরা ব্যাক মাসলটাকে বড় হিসেবে ধরি কারণে, কারণ এখানে শুধু যে ল্যাটসের মাসলটা কাজ হচ্ছে তা না, এর সাথে কিন্তু আপনার এইটাও কাজ হচ্ছে গ্লুটস, হ্যামস্ট্রিং এবং অ্যাবস। এই জন্য এটাকে আমরা ধরি যে খুব বড় একটা জায়গা আমরা কভার করছি। এই জন্য আমরা হচ্ছে আপার পোর্শনের জন্য প্রথম যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে রো। আমরা খেয়াল করবো যে কীভাবে আমরা টিআরএক্স রোটা উইথ দ্য মানে বডি ওয়েট এবং সাসপেনশন যে বেল্টের সাথে কীভাবে আমরা বডি ওয়েটটাকে করে ইউজ করে শুধু ল্যাটসের মাসলটাকে আমরা আইসোলেট করব। প্রথমে আমরা দেখাবো যে যারা কখনো টিআরএক্স সাসপেনশন ট্রেনিং করেনি তারা কীভাবে জিনিসটা শুরু করবে। এরপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কীভাবে তারা এক হাতে শুধুমাত্র ল্যাটসটাকে আইসোলেট করে এই বেল্টের মাধ্যমে এক্সারসাইজটা করতে পারবে। এখন আমাকে অ্যাসিস্ট করতে হচ্ছে সাদমান। এখন দেখুন ও কীভাবে এটা করছে, এক্সারসাইজটা করছে। ওকে সাদমান, রেডি? ওকে, খেয়াল করবেন যখন সে সাসপেনশন এইটা নিয়েছে এটা একটু নিচের দিকে নিয়ে যাবেন। নিচের দিকে না নিলে যেটা হবে আপনার বডি ওয়েটটাকে ছেড়ে দিতে পারবেন না, শুধু রেজিস্ট্যান্স ওই পরিমাণ পড়বে না। ওকে, চলে গেল। সে পিছন থেকে পুরো লিন করে যাবে। তার মানে কি এখন পুরো বডিটা কিন্তু সে ধরে আছে শুধুমাত্র তার বেল্টের মাধ্যমে, এবং হিপসটা একটু উপরে থাকবে সাদমান, একটু উপরে। ইয়েস, যদি হিপসটা উপর দিকে থাকে তার মানে কি হচ্ছে এটা রিভার্স প্ল্যাঙ্কিং যে মোশনটা, সেই মোশনটা কিন্তু হচ্ছে, তার মানে কি অ্যাপসটা কিন্তু কন্ট্রোল হয়ে আছে। ওকে, এখন তার বডি ওয়েটটাকে সে তুলবে চিন আপ পজিশনে, আমরা যেভাবে চিন আপ মানি সেম পজিশন, কিন্তু যেহেতু এটা বেল্টে আপনার বডিটাকে স্ট্যাবিলাইজ করতে হবে এই জন্য অনেকগুলো মাসল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং খুব ইজিয়ার ওয়েতে। ওকে, গো। ইয়েস, দেখতে পাচ্ছেন যে চিন আপের যে একদম মানে মডিফাইড একটা ভার্সন। তবে যদিও এটা কিন্তু টিআরএক্স বেসিক এটা না, এক্সারসাইজ না, এটা হচ্ছে লার্নিং ফেজ। আপনি টিআরএক্স যে মানে রোয়িং শেখার আগের যে এক্সারসাইজটা সেই জিনিসটা করবেন। যখন এই জিনিসটা আপনার অভ্যাস হয়ে যাবে, সেটা অনেক সময় 7 দিন লাগতে পারে অথবা 2-3 সপ্তাহ লাগতে পারে, যখন অভ্যাস হয়ে যাবে তখন যে জিনিসটা করবেন যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক টিআরএক্স রো, এটা এখন দেখাবে সে। ওকে সাদমান, এখন রোটা দেখো। আপনি দুইটা বেল্টটাকে একসাথে ধরবেন এক হাতে। ওকে, ধরার পর সেম পজিশনে চলে যাবেন। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, এই পজিশনে যখন কেউ চলে যায় তখন দেখা যায় বডিটা এক কাত হয়ে যায়, কাত করবে না। যদি কাত হয়ে যায় তাহলে আপনার ল্যাটসে কোনো প্রেশারই পড়বে না। মাঝখান দিয়ে যে জিনিসটা হবে আপনার বডি অ্যালাইনমেন্টটা বাঁকা হয়ে যাবে এবং স্পাইনে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়বে। কন্টিনিউ যদি ইমোশনে করতে থাকেন তাহলে আপনার বিভিন্ন জয়েন্টসে পরবর্তীতে একটা পড়বে, প্রেশার পড়বে। এখন যদি এই অবস্থায় রাখেন তাহলে আপনার কোর মাসলটা স্ট্রং হচ্ছে এবং একই সাথে আমরা এখন ল্যাটসটাকে আইসোলেট করবো। ওকে, গো। ইয়েস, আপনারা দেখছেন যে খুব ব্যালেন্সের সাথে জিনিসটা করছে। যারা একটু অবেস থাকবে, যারা একটু ফ্যাট থাকবে বডিতে, বডির বেশি থাকে, তারা এক্সারসাইজটা করতে একটু ডিফিকাল্টি হবে। তখন তারা যে জিনিসটা করবে এর আগের ভার্সনটা করবে দুই হাতে। কয়েকদিন পরে ওয়েটটা যখন কমে যাবে তখন এইভাবে জিনিসটা করতে পারবেন। ওকে, স্টপ। ওকে, খেয়াল রাখবেন যে এক্সারসাইজটা সেম, যেহেতু 30 সেকেন্ড মুভমেন্ট, 15 সেকেন্ড হচ্ছে লেফট, 15 সেকেন্ড হচ্ছে রাইট। তাহলে 30 সেকেন্ড করার পর আপনি 30 সেকেন্ড রেস্ট দেবেন। তার মানে কি আমরা 4 নম্বর মানে করলাম সেম, সময় লাগলো কিন্তু মাত্র 4 মিনিট। তা আপনারা এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা এক্সারসাইজগুলো করবো। এখন পরবর্তীতে আমরা চলে আসবো আরও ফার্দার যে টিআরএক্স যে বেসিক মুভমেন্টগুলো সেগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে দেখাবো। দর্শক, চকলেট আমাদের সবারই খুব প্রিয় একটি খাবার। চকলেটের
আসলে কোনো পুষ্টি গুণাগুণ আছে কিনা তা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ রয়েছে, কিন্তু রয়েছে এর অনেক পুষ্টি গুণাগুণ। কি কি পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি। আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রির বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ। তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট দিতে পারেন। আর বড়দের জন্যও আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করব প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে। আর ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা রয়েছে, কারণ ডার্ক চকলেট কিন্তু ওজন বাড়ানোর গতিকে কমিয়ে দেয়, কারণ এর মধ্যে ফ্লেভোনলস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে, অর্থাৎ ডার্ক চকলেটের মধ্যে যে কোকোয়াটা রয়েছে তার মধ্যে ফ্লেভোনলস নামে এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আমাদের ওজন বাড়ার গতিকে কিন্তু কমিয়ে দেয়। সুতরাং আপনারা কিন্তু চাইলে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 গ্রামের ছোট্ট সাইজের কিন্তু একটি ডার্ক চকলেট অবশ্যই নিতে পারেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো, তা হচ্ছে অবশ্যই ডার্ক চকলেট কেনার সময় খেয়াল করে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ক চকলেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটার মধ্যে 70% অর্থাৎ 70% কোকোয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আঁশযুক্ত শাকসবজি বেশি বেশি খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ইসবগোলের ভুসির শরবত পান করবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ভেরিকোজ ভেইন শব্দটির মধ্যে আসলে এক ধরনের ডাক্তারি ভাব রয়ে গেছে। আমরা এটিকে খুব কষ্ট করে বাংলা করেছি আঁকাবাঁকা শিরা, কখনো কখনো বক্র শিরাও আসলে বলা হয়। এটি আসলে পায়ের শিরার এক ধরনের রোগ, হাতেও হতে পারে, অন্যান্য জায়গাও হতে পারে। যেহেতু প্রকোপটা পায়ে বেশি, সে কারণে আমরা মূলত পায়ের দিকে আমাদের নজর থাকে বেশি। তো দেখা যায় যে আমাদের হার্ট থেকে যে রক্তটি পায়ের দিকে যায়, নর্মাল নিয়ম হচ্ছে সে রক্তগুলো ফেরত আসবে। কারো কারো ক্ষেত্রে যে শিরাগুলো থাকে তার দরজা বা ভালভগুলোর মধ্যে প্রবলেম তৈরি হলে পা থেকে পুরো রক্তগুলো হার্টে
ফেরত আসে না, ওখানে জমা থেকে যায় জমা কিছুটা। থেকে যায় এবং সেখানে রক্তের একটা চাপ বেড়ে যায়। এই রক্তের যে বাড়তি চাপ গভীর শিরা থেকে তখন উপরের শিরার দিকে ধাবিত হয়, যার কারণে ওই চাপগুলো নিতে পারে না সেই শিরাগুলো, যেহেতু তারা পাতলা, তখন তারা প্রতিবাদ স্বরূপ আঁকাবাঁকা হয়ে যায়। এটিকে আসলে ভেরিকোজ ভেইন বা কিছুটা স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে যায় এবং আঁকাবাঁকা হয়ে স্কিনের নিচে ফুলে ওঠে। বাইরে থেকে দেখলে বোঝা যায় যে তার পাটা ফোলা আছে। শুয়ে থাকলে আবার এটি কমে যাবে, বাট যখন সে হাঁটবে বা দাঁড়াবে তখন দেখা যাচ্ছে যে সেটি একদম প্রমিনেন্ট হয়, সবার চোখের সামনে পড়ে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।